অনেক অনেক দূরে নীল পাহাড় আর সোনালি ধানের মাঠে ঘেরা এক রাজ্য ছিল। নাম তার আর্যাবর্ত। এই রাজ্য শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল না, বিখ্যাত ছিল তার শাসকের জন্য, রাজা অরুণদেব। রাজা অরুণ ছিলেন মধ্যবয়সী, দীর্ঘদেহী ও শান্ত দৃষ্টির অধিকারী। তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ, যেন প্রতিটি মানুষের দুঃখ তিনি নিজের ভেতরে ধারণ করতেন। মাথায় সোনালি মুকুট থাকলেও তার হৃদয় ছিল সাধারণ মানুষের মতোই সরল। তিনি বিশ্বাস করতেন, রাজা হওয়া মানে সিংহাসনে বসা নয়, রাজা হওয়া মানে প্রজাদের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া। আর্যাবর্তের প্রজারা তাকে ভালোবাসত বাবার মতো। তিনি প্রাসাদের উঁচু দেয়ালের আড়ালে নিজেকে বন্দী রাখতেন না। অনেক সময় সাধারণ পোশাকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, মানুষের কথা শুনতেন, তাদের কষ্ট নিজের চোখে দেখতেন। অরুণদেব জন্মেছিলেন রাজ পরিবারে, কিন্তু তার শৈশব ছিল কঠোর নিয়মে বাঁধা। তার পিতা রাজা চন্দ্রসেন ছিলেন একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শাসক। তিনি অরুণকে ছোটবেলা থেকেই বলতেন, ক্ষমতা যদি চরিত্রের চেয়ে বড় হয় তবে সে ক্ষমতা অভিশাপ হয়ে দাঁড়ায়। ছোট অরুণ প্রতিদিন ভোরে উঠতেন, গুরুজনদের কাছ থেকে শাস্ত্র শিখতেন, তলোয়ার চালানো শিখতেন, আবার সন্ধ্যায় রাজ্যের ইতিহাস পড়তেন। কিন্তু সবচেয়ে বেশি যেটা শিখেছিলেন তা হল মানুষ চেনা। একদিন প্রাসাদের বাইরে এক দরিদ্র বৃদ্ধের কান্না শুনে অরুণ ছুটে গিয়েছিলেন। প্রহরীরা বাধা দিলেও তিনি শোনেননি। বৃদ্ধ বলেছিলেন তার জমি এক প্রভাবশালী জমিদার জোর করে দখল করে নিয়েছে। সেই দিনই অরুণ প্রথম বুঝেছিলেন, রাজ্যের আসল শত্রু বাইরের নয়, অনেক সময় ভেতরের অন্যায়ই সবচেয়ে ভয়ঙ্কর। সময়ের চাকা ঘুরে একদিন রাজা চন্দ্রসেন মৃত্যুবরণ করলেন। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। সাদা পোশাকে, অশ্রুসিক্ত চোখে অরুণদেব সিংহাসনে বসলেন, কিন্তু তার কণ্ঠে কোনো অহংকার ছিল না, ছিল শুধু দায়িত্বের ভার। সিংহাসনে বসেই তিনি ঘোষণা দিলেন, আজ থেকে আর্যাবর্তে আইন হবে সবার জন্য সমান। ধনী বা গরিব, শক্তিশালী বা দুর্বল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই ঘোষণায় কেউ আনন্দ পেল, কেউ ভয় পেল। বিশেষ করে কিছু লোভী সামন্ত আর দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বুঝে গেল, এই রাজাকে ফাঁকি দেওয়া সহজ হবে না। রাজা হওয়ার মাত্র ৩ মাসের মাথায় প্রথম বড় সংকট এলো। উত্তর সীমান্তে খরা দেখা দিল, ফসল নষ্ট হল, মানুষ না খেয়ে মরতে লাগল। মন্ত্রীরা প্রস্তাব দিলেন রাজকোষ বাঁচাতে কর বাড়াতে হবে। রাজা অরুণ চুপচাপ সব শুনলেন, তারপর বললেন, যে রাজ্য তার প্রজাকে দুর্দিনে সাহায্য করতে পারে না, সেই রাজ্যের সোনা কোনো কাজে আসে না। তিনি রাজকোষ খুলে দিলেন, খাদ্য বিতরণ শুরু করলেন, এমনকি নিজের ব্যক্তিগত ভাণ্ডারও দান করলেন। প্রজারা চোখের জল নিয়ে বলল, এ রাজা আমাদের নয়, এ যেন আল্লাহর দয়া। কিন্তু সব আলো যেমন অন্ধকারকে ডেকে আনি, তেমনি রাজা অরুণের ন্যায়পরায়ণতা কিছু মানুষের হৃদয় আগুন জ্বালিয়ে দিল। প্রধানমন্ত্রী বিরূপাক্ষ, যিনি বহু বছর ধরে ঘুষ আর ষড়যন্ত্রে অভ্যস্ত ছিলেন, গোপনে রাজাকে সরানোর পরিকল্পনা করতে লাগলেন। তিনি ভাবলেন, এভাবে চলতে দিলে আমাদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে। রাজ্যের ভেতরেই শুরু হলো নীরব যুদ্ধ, একদিকে ন্যায়, অন্যদিকে লোভ। আর ঠিক এই জায়গাতেই রাজা অরুণের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হতে চলেছে। রাত গভীর হলে আর্যাবর্ত রাজ্যের প্রাসাদ যেন আরও নীরব হয়ে উঠত। উঁচু স্তম্ভ আর দীর্ঘ করিডোরের মাঝে মশালের আলো কাঁপত, আর সেই আলোতেই গোপনে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী বিরূপাক্ষ চুপচাপ বসেছিল নিজের কক্ষে। তার চোখে ছিল না ঘুম, ছিল হিসাব। বহু বছর ধরে সে রাজকোষ লুটেছে, বিচারকে কিনেছে, আর ক্ষমতার নেশায় নিজেকে রাজ্যের অদৃশ্য শাসক ভেবে এসেছে। কিন্তু রাজা অরুণের আবির্ভাব তার সব হিসাব উড়তে দিচ্ছিল। এ রাজা বেশি দিন থাকলে আমরা শেষ, নিজের মনে মনে বলল বিরূপাক্ষ। পরদিন দরবার বসতেই রাজা অরুণ লক্ষ্য করলেন, কিছু মন্ত্রীর চোখে আজ অদ্ভুত অস্থিরতা। কেউ কথা বলছে কম, কেউ আবার অতিরিক্ত ভদ্রতা দেখাচ্ছে। রাজা বুঝলেন, নীরবতার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। দরবার শেষে তিনি সেনাপতি বীরসেনকে ডেকে বললেন, রাজ্যের ভেতরে কে ন্যায়ের মুখোশ পরে অন্যায় করছে সেটা জানতে চাই। বীরসেন ছিলেন রাজা অরুণের শৈশবের বন্ধু, সোজাসাপটা, নির্ভীক আর নিঃস্বার্থ। তিনি মাথা নুইয়ে বললেন, আপনার আদেশ মানে আমার জীবন। এদিকে রাজ্যের দক্ষিণ প্রান্তের এক গ্রামে ঘটল ভয়ঙ্কর ঘটনা।
এক দরিদ্র কৃষক, নাম তার হরিদাস, ভুল করেছিল শুধু এটুকুই যে সে অন্যায় কর দিতে অস্বীকার করেছিল। স্থানীয় এক সামন্ত তাকে প্রকাশ্যে অপমান করল, জমি কেড়ে নিল, এমনকি কারারুদ্ধও করল। হরিদাসের কন্যা মালতী চোখে আগুন আর বুকে সাহস নিয়ে পায়ে হেঁটে প্রাসাদে এসে হাজির হল। প্রহরীরা তাকে থামাতে চাইলেও সে বলল, আমি রাজাকে বিশ্বাস করি, যদি ন্যায় কোথাও থাকে এখানেই থাকবে। রাজা অরুণ সেই কথা শুনে নিজে বেরিয়ে এলেন। মালতীর কথা শুনে তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি বললেন, ন্যায় চাইতে এসে কেউ অপমানিত হবে না। সেই দিনই তিনি আদেশ দিলেন, সেই সামন্তকে দরবারে হাজির করতে হবে। দরবারে সেই সামন্ত আর তার পেছনে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা দাঁড়িয়েছিল মাথা নিচু করে। রাজা অরুণ এক একে প্রমাণ শুনলেন, সাক্ষী দেখলেন। সব সত্য পরিষ্কার হয়ে গেল। রাজা দৃঢ় কণ্ঠে বললেন, যে অন্যায় করে ক্ষমতার জোরে সে রাজ্যের সবচেয়ে বড় শত্রু। সেই সামন্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হল আর তাকে কঠোর শাস্তি দেওয়া হল। হরিদাস মুক্তি পেল। মালতীর চোখে ফিরে এলো আশা। এই ঘটনার পর প্রজারা আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করল, এই রাজা আলাদা। কিন্তু এই ন্যায়বিচারী বিরূপাক্ষকে আরও ক্ষিপ্ত করে তুলল। সে গোপনে পাশের রাজ্য কালনগরের সাথে যোগাযোগ করল। প্রতিশ্রুতি দিল, রাজা অরুণকে সরাতে পারলে সীমান্ত খুলে দেওয়া হবে। কালনগরের রাজা ছিল লোভী ও নিষ্ঠুর। সে সুযোগ খুঁজছিল অনেক দিন ধরেই। এক অমাবস্যার রাতে সীমান্তে হঠাৎ আক্রমণ হল। গ্রাম জ্বলতে লাগল, মানুষ পালাতে শুরু করল। খবর পেয়ে রাজা অরুণ নিজেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মন্ত্রীরা বাধা দিল, মহারাজ, আপনার জীবন ঝুঁকিতে। রাজা বললেন, যে রাজা প্রজার জন্য জীবন দিতে পারে না সে রাজা হওয়ার যোগ্য নয়। সেনাপতি বীরসেনের নেতৃত্বে আর্যাবর্তের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হল। রাজা অরুণ সামনের সারিতে দাঁড়ালেন, হাতে তরবারি, চোখে অটল দৃঢ়তা। যুদ্ধ শুরু হল। আকাশ ভরে গেল তীরের শব্দে, মাটিতে পড়তে লাগল রক্ত। রাজা অরুণ অসম সাহসিকতার সাথে লড়লেন। সৈন্যরা নতুন শক্তি পেল। কিন্তু যুদ্ধের মাঝেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। রাজা অরুণ আহত হলেন। পিছন থেকে করা এক আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সেনারা আতঙ্কিত হয়ে পড়ল। মহারাজ আহত। ঠিক তখনই বীরসেন গর্জে উঠলেন, মহারাজ বেঁচে আছেন, ন্যায় কখনো মরে না। এই শব্দে আবার ঝাঁপিয়ে পড়ল সৈন্যরা। যুদ্ধক্ষেত্রে ধুলো আর ধোঁয়ার মাঝে রাজা অরুণ নিথর হয়ে পড়েছিলেন। তার বুকের ওপর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। চারদিকে তখনও যুদ্ধ চলছে। তলোয়ারের সংঘর্ষ, মানুষের আর্তনাদ, ঘোড়ার হেসা, সব মিলিয়ে যেন মৃত্যু নিজেই নাচছিল। সেনাপতি বীরসেন দৌড়ে এসে রাজাকে কোলে তুলে নিলেন। রাজা অজ্ঞান অবস্থায় ছিল, তার গলা কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। মহারাজ, চোখ খুলুন, আর্যাবর্ত আপনাকে ছাড়া চলবে না। রাজা অরুণ ধীরে ধীরে চোখ মেললেন। কণ্ঠ ছিল ক্ষীণ, তবু স্পষ্ট। বীরসেন, যুদ্ধ থামিও না, প্রজাদের রক্ষা করাই আমার শেষ আদেশ। এই কথা শুনে সেনাপতি যেন আগুনে পরিণত হলেন। তিনি গর্জে উঠলেন, যে ন্যায়ের জন্য রাজা রক্ত দেন সেই ন্যায়কে কেউ হারাতে পারে না। আর্যাবর্তের সৈন্যরা নতুন শক্তিতে ঝাঁপিয়ে পড়ল। কালনগরের সেনারা বুঝে গেল, এই রাজ্য শুধু অস্ত্রে নয়, ন্যায়ে শক্তিশালী। অল্প সময়ের মধ্যেই শত্রুপক্ষ পিছু হটতে বাধ্য হল। কালনগরের সেনাপতি আত্মসমর্পণ করল। সীমান্ত আবার শান্ত হল, আগুন ভিবে গেল। কিন্তু রাজা অরুণ তখনও মৃত্যুর সাথে লড়ছিলেন। রাজা অরুণকে প্রাসাদে ফিরিয়ে আনা হল। রাজ্যের বৈদ্যরা আপ্রাণ চেষ্টা করলেন। কয়েকদিন পর তার জ্ঞান ফিরল। প্রথমেই তিনি জানতে চাইলেন, যুদ্ধের কারণ কি? সব সত্য সামনে এলো। প্রধানমন্ত্রী বিরূপাক্ষের বিশ্বাসঘাতকতা, কালনগরের সাথে চুক্তি, সব প্রকাশ হয়ে গেল। রাজা অরুণ দুর্বল শরীর নিয়ে দরবারে বসলেন। বিরূপাক্ষকে শিকলে বাঁধা অবস্থায় হাজির করা হল। এক সময়ের ক্ষমতাবান মানুষটি তখন ভীত অসহায়। বিরূপাক্ষ কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, ক্ষমা করুন, লোভ আমাকে অন্ধ করেছিল। রাজা দীর্ঘ সময় চুপ করে তাকিয়ে রইলেন। তারপর বললেন, লোভ মানুষকে শুধু অন্ধ করে না, মানুষকেও শেষ করে দেয়। তিনি আদেশ দিলেন, বিরূপাক্ষকে মৃত্যুদণ্ড নয়, আজীবন কারাদণ্ড দেওয়া হবে, যেন সে প্রতিদিন মনে করতে পারে ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি কী। যুদ্ধের ক্ষত সারাতে সময় লাগল। রাজা অরুণ নিজে তদারকি করলেন। পুড়ে যাওয়া গ্রাম পুনর্নির্মাণ হল, আহতদের চিকিৎসা হল, অনাথ শিশুদের দায়িত্ব নিল রাজ্য। মালতী, সেই সাহসী কৃষক কন্যা, রাজ্যের নারী শিক্ষার দায়িত্ব পেল। হরিদাস আবার নিজের জমিতে চাষ শুরু করল। প্রজারা নতুন করে বাঁচতে শিখল।
রাজা অরুণ একদিন দরবারে বললেন, আমার রাজ্য তখনই শক্তিশালী হবে যখন এখানে কোনো মানুষ ভয়ে নয়, সম্মানে বাঁচবে। বছর কেটে গেল। রাজা অরুণ বয়সে বৃদ্ধ হলেন। এক শান্ত সন্ধ্যায় তিনি প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন। বীরসেন পাশে এসে দাঁড়ালেন। রাজা ধীরে বললেন, আমি কি ভালো রাজা হতে পেরেছি বন্ধু? বীরসেন চোখ ভেজা কণ্ঠে বললেন, আপনি রাজা ছিলেন না মহারাজ, আপনি ছিলেন ন্যায়ের প্রতীক। সেই রাতেই ঘুমের মধ্যে রাজা অরুণ চিরবিদায় নিলেন। ইতিহাসের পাতায় আজও আর্যাবর্তে যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে মানুষ দাঁড়ায়, তখন তারা বলে, মনে রেখো, রাজা অরুণ ছিলেন, ন্যায় কখনো একা থাকে না। প্রাসাদের সামনে আজও একটি পাথরের ফলকে লেখা আছে, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায় অমর।